নমস্কার, ফিরে আসলাম আরেকবার। তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আজকে বহুদিন বাদে একটি নভেল নিয়ে আলোচনা করব। আসলে আমার এই চ্যানেলটা শুরু করেছিলাম বুক রিভিউ নিয়ে, কিন্তু তারপরে বেশ কিছুদিন বুক রিভিউ করা হয়নি। মূলত আমি বিভিন্ন কবিতা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে একজন পর্তুগিজ নভেলিস্টের একটি বই নিয়ে আলোচনা করব, কারণ মনে হলো যে বিশ্ব সাহিত্যের যে বিভিন্ন উপন্যাসগুলো ছড়িয়ে রয়েছে, যেগুলো হয়তো আমরা খুব বেশি পড়ি না, সেগুলো সম্পর্কে আমাদের একটু জানা উচিত। যার লেখা নিয়ে আজকে আলোচনা করছি, বা এতটা এক্সাইটেড আমি যে বইটা পড়ার পরপরই মনে হলো যে একটু এটা নিয়ে কথা বলি। তিনি একজন পর্তুগিজ ঔপন্যাসিক, তার নাম হোসে সারামাগো। তার জন্ম হচ্ছে 1922 এবং তার মৃত্যু 2010 সালে। সারামাগোর যে উপন্যাসটা নিয়ে আমি কথা বলছি, সেইটা নিয়ে কিন্তু আমার সারামাগো পড়া শুরু হয়নি। সারামাগো শুরু করেছিলাম অন্য একটি উপন্যাস নিয়ে, ডেথ অ্যাট দি ইন্টারভেলস বলে। সেটাও এক আশ্চর্য জগৎ, সেটা পরে কোনো একটা সময় ডেফিনেটলি আলোচনা করব। আজকে যেটা নিয়ে কথা বলছি একটু দেখিয়ে নিই, জানি না এতটা স্পষ্ট দেখা যাবে কিনা। আজকের উপন্যাসটির নাম বাল্টাজার অ্যান্ড ব্লিমুন্ডা। এই উপন্যাসটি লেখা হচ্ছে, বা বলা ভালো, এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হচ্ছে 80-র দশকে, এবং 1998-তে সারামাগো নোবেল পুরস্কার পাচ্ছেন। এবার কেন আমি এই উপন্যাসটা নিয়ে এত বেশি এক্সাইটেড, খুব ধীরে ধীরে বলি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, অবশ্যই উপন্যাসটি একটি ভালোবাসার গল্প, কিন্তু শুধুমাত্র ভালোবাসার গল্পেই কিন্তু উপন্যাসটা শেষ হয়ে যাচ্ছে না। মানে টিপিক্যাল একটা যে ভালোবাসার উপন্যাস বা ভালোবাসা নিয়ে যে গল্প, তা কিন্তু নয়। এই উপন্যাসটির মধ্যে আরও অনেকগুলো থিম এসে জুড়ছে, এবং সেটাই এই উপন্যাসটির শ্রেষ্ঠত্ব। এই ভালোবাসার থিমের মধ্যে কি কি এসে জুড়ছে? এর মধ্যে এসে জুড়ছে মনার্কি বা রাজতন্ত্রে রাজার যে বোহেমিয়ান চিন্তাভাবনা এবং তার যে হুইমজিক্যালিটি। কারণ আমরা জানি মনার্কিতেও রাজতন্ত্রই তো শেষ কথা, তিনি রাজাই সেখানে রাষ্ট্র গড়ছেন। তো এই উপন্যাসে সেই ভালোবাসার থিমের মধ্যে রাজার রাজতন্ত্র এবং তার যে মনার্কির যে বোহেমিয়ানিজম, তাদের যে অনর্থক, তাদের হুইমজিক্যালিটি, যার জন্য মানুষের, বহু সাধারণ মানুষকে বিপদে পড়তে হয়, সেই থিমটা এসে জুড়ছে। চার্চ অর্থাৎ ক্রিশ্চিয়ানিটি, ধর্মের যে স্তম্ভ, সেখান থেকে, সেখানকার বা চার্চের যে নাগপাশ, চার্চের যে রিজিডিটি, সেখান থেকে পালিয়ে যাওয়ার স্বপ্ন এখানে আছে। এবং অবশ্যই সারামাগো কিভাবে প্রোটেস্ট করছেন সমাজের বা রাষ্ট্র নামক যে ব্যবস্থা, যন্ত্র, তার বিরুদ্ধে সারামাগো কিভাবে তার প্রতিবাদটাকে জারি রাখছেন, কিভাবে তিনি প্রতিবাদের ভাষাকে খুঁজছেন, সেটা রয়েছে। এবং যেটার জন্য সারামাগো কালজয়ী উপন্যাস, তার ম্যাজিক রিয়েলিজম, জাদু বাস্তবতার একটা জগৎ। আমি মূলত, যেহেতু আমার উদ্দেশ্য বইটির গল্প সম্পর্কে অবহিত করা, যাতে তোমরা যারা শুনছো তাদের ভালো লাগে এবং তোমরা এই বইটি নিজেরা যাতে পড়তে পারো, তো আমি সংক্ষেপে এই গল্পটি নিয়ে একটু আলোচনা করি। আমাদের এই উপন্যাসের যে গল্প, তার প্রেক্ষাপট হচ্ছে অষ্টাদশ শতক, অর্থাৎ 18th সেঞ্চুরির পর্তুগাল। সেই সময় পর্তুগালে অটো ডা ফা বলে একটা প্রথা প্রচলিত ছিল। সেখানে কি হতো, সেখানে চার্চ যাদেরকে সন্দেহ করত যে এরা ক্রিশ্চিয়ানিটির পথ থেকে সরে গেছে বা এরা জু বা জুডাইজম প্র্যাকটিস করছে, তাদেরকে প্রকাশ্যে গায়ে আগুন ধরিয়ে মেরে ফেলা হতো। তো আমাদের উপন্যাসটা যখন শুরু হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি, আমি একটু আমার বলার যেভাবে সুবিধা হয় বা বোঝাতে সুবিধা হয় সেভাবে আলোচনা করছি। উপন্যাসের যে প্রধান নারী চরিত্র ব্লিমুন্ডা, অর্থাৎ বাল্টাজার অ্যান্ড ব্লিমুন্ডা। বাল্টাজার হচ্ছে পুরুষ চরিত্রের নাম, আমি নায়ক শব্দটা বলছি না, আর ব্লিমুন্ডা হচ্ছে নারী চরিত্রের নাম। তো পর্তুগালের রাস্তায় সেদিন প্রচুর ভিড়, কারণ 104 জনকে সেদিন জ্যান্ত রাস্তায় পুড়িয়ে মারা হবে। কারণ চার্চ এবং রাজা সন্দেহ করছেন যে এরা ক্রিশ্চিয়ানিটির পথে হাঁটছে না।
সেই 104 জনের মধ্যে আমাদের এই যে নারী চরিত্র ব্লিমুন্ডা, তার মাও রয়েছে। অর্থাৎ সে দূর থেকে দেখছে তার মাকে গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং এই অটোডাফা এই যে প্রোগ্রামটা হতো আর কি, মানুষকে পুড়িয়ে মারার অনুষ্ঠান প্রোগ্রাম, সেটা দেখার জন্য আবার লোকে টিকিট কেটে আসতো, এবং সেই টিকিটের পয়সা যেত রাজার যে রাজকোষ সেখানে, এবং অবশ্যই চার্চের কাছে। তো এরকম একটা অবস্থায় যখন ব্লিমুন্ডা দেখছে যে দূরে তার মায়ের গায়ে আগুন ধরে দেওয়া হয়েছে, সন্দেহ করা হচ্ছে যে সে ডাইনি, উইচক্রাফট সে প্র্যাকটিস করে, সেই সময়তেই বাল্টাজার বা আমাদের গল্পের যে পুরুষ চরিত্র, তার সঙ্গে তার পরিচয় হয়। বাল্টাজার একজন সৈনিক, সে আসলে রাজার হয়ে যুদ্ধ করতে যেত, কিন্তু সেই যুদ্ধের ফলস্বরূপ সে কি পেয়েছে, তার একটা হাত উড়ে গেছে। যুদ্ধ করতে গিয়ে তার একটা হাত নেই, এবং সেই ক্ষতিপূরণের জন্য তার সেই হাতে একটা লোহার রড বেঁধে দেওয়া হয়েছে, যেটা অনেকটা হাতের মতো কাজ করে। সেখান থেকে তাদের পরিচয়, তাদের ভালোবাসা এবং তাদের সম্পর্কে সূচনা হয়। অন্যদিকে রাজা যিনি ছিলেন, কিং জন দ্য ফিফথ, তার কোনো সন্তান নেই। তো তিনি ঘোষণা করেছেন যে যদি তার সন্তান হয় তাহলে তিনি একটা কনভেন্ট বানিয়ে দেবেন, প্রচুর টাকা খরচ করে, ধরে না যেতে পারে একটা বড় চার্চ তিনি বানিয়ে দেবেন যদি তার সন্তান হয়। এবার রাজার ইচ্ছা পূরণ হলো, তিনি সন্তান লাভ করলেন, এবং প্রচুর টাকা ব্যয় করে দেশের 50,000 কৃষক, শ্রমিক সবাইকে রাজামশাই বললেন যে আমার চার্চ বানাতে হবে। সবাই তার চার্চ বানানো শুরু করলো। এটা তো গেল রাজামশাই এবং বাল্টাজার ব্লিমুন্ডার কথা। এই উপন্যাসের আরেকজন যে মেইন ক্যারেক্টার, যিনি বলা যেতে পারে এই উপন্যাসের প্রাণকেন্দ্র, তিনি একজন পাদ্রী, যার নাম হচ্ছে পাদ্রে বার্তলমিউ। তার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা ভারী অদ্ভুত। তিনি নিজে পাদ্রী হওয়া সত্ত্বেও তিনি চাইছেন ধর্মের যে বেড়াজাল, স্পেশালি ক্রিশ্চিয়ানিটি এবং চার্চের যে অত্যাচার, সেখান থেকে পালিয়ে যেতে। সেই জন্য তিনি একটি বিশাল বড় লোহার পাখি বানাচ্ছেন, যাকে পর্তুগিজ ভাষায় বলা হয় পাসারোলা। তার উদ্দেশ্য, তিনি সেই লোহার পাখিটায় চেপে একদিন উড়ে যাবেন। তিনি স্বপ্ন দেখেন এভাবে উঠতে উঠতে হয়তো তিনি আসল যে ঈশ্বর, হেভেন, যে ঈশ্বরের কাছে কোনো ধনী দরিদ্র বিভেদ নেই। ধনী দরিদ্র বিভেদ এটা তো ধর্ম, আমরা মানুষেরা করছি, ঈশ্বরের কাছে কোনো বিভেদ নেই। তো তিনি স্বপ্ন দেখেন যে সেই ঈশ্বরের কাছে তিনি পৌঁছে যাবেন। এবার তিনি গবেষণা করছেন কিভাবে একটা ওই রকম যন্ত্র বানানো যায়, এবং ইভেনচুয়ালি তার সঙ্গী হয় বাল্টাজার অ্যান্ড ব্লিমুন্ডা, এই দুজন। এই তিনজন মিলে তারা সেই বিশাল যে যন্ত্র, সেই যন্ত্রটা বানানো শুরু করে। গবেষণা চলে, যন্ত্র বানানো হয়, একটা সময় ফাইনালি সেই যন্ত্র বানানো হয়েও যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যন্ত্র তো বানানো হলো, কিন্তু সেটা আকাশে উড়বে কিভাবে? এইখানটাতেই সারামাগো যে কাজটা করছেন, দুর্দান্ত একটি কাজ করছেন, ম্যাজিক রিয়েলিজমকে নিয়ে আসছেন, অর্থাৎ জাদু বাস্তবতা। আমাদের প্রতিদিনকার জীবনের যে লিমিটেশনগুলো, যে সীমাবদ্ধতাগুলো আমরা ভাঙতে পারি না, বেরোতে পারি না, সেইটাকে বাল্টাজার ম্যাজিক রিয়েলিজমের জগৎ দিয়ে আমাদের একটা মুক্তির পথ দেখাচ্ছেন, যে মুক্তি আমরা কল্পনায় সাধারণত ভাবি। ব্লিমুন্ডার একটা অদ্ভুত গুণ ছিল, সে মানুষের মনের ভিতরটা দেখতে পেত। পুরোহিত বললেন, তুমি একটা কাজ করো, তুমি মানুষের ইচ্ছে শক্তিটা নিয়ে আসো। সোল সেটা তো ঈশ্বরের, সেটা আমি নিতে পারি না, কিন্তু মানুষের মনের ভিতরের যে ইচ্ছে শক্তি, সেই ইচ্ছে শক্তি তুমি নিয়ে এসো। ব্লিমুন্ডা তারপর থেকে প্রত্যেকটা মানুষকে দেখত, তার ভিতরের, তার অন্তরের ইচ্ছে শক্তি, সেইটাকে সে একটা ফাইলে জমিয়ে রাখতে শুরু করলো। যখনই কোনো মানুষের মৃত্যু হয়, সে খবর পায়, বা মহামারী হয়েছে, মানুষের মৃত্যু হয়েছে, সেই মৃতদেহদের যে স্তূপ, সেখানে পৌঁছে দেখতো যে কার ভিতরে বাঁচার আরেকটু ইচ্ছে ছিল। সেই ইচ্ছে শক্তিগুলোকে সে এক জায়গায় জড়ো করে। একবার ভেবে দেখো যে আইডিয়াটা ঠিক কীরকম। এখানে কিন্তু একটা রেভলিউশন বা বিপ্লবের আমরা ইঙ্গিত পাচ্ছি, এবং আমরা জানি যে উইল পাওয়ার না থাকলে, একটা চেঞ্জ আনবার জন্য যে রেভলিউশন প্রয়োজন,
সেই রেভলিউশন ঘটছে ইচ্ছে শক্তির মাধ্যমেই। যদি ইচ্ছে শক্তি না থাকে তাহলে রেভলিউশন কোনো কাজ করতে পারে না। তো এই যে পাদ্রি বার্তলমিউ তার যে চার্চের বিরুদ্ধে বা ক্রিশ্চিয়ানিটির বিরুদ্ধে তার মুক্তির বা রেবেলিয়নের যে ইচ্ছা, রেভলিউশনের যে ইচ্ছা, সেইটা কিন্তু ইচ্ছে শক্তির দ্বারা গল্পের আকারে তিনি এভাবে দেখাচ্ছেন যে ব্লিমুন্ডা প্রত্যেকটি মানুষের মনের ভিতরের যে ইচ্ছে শক্তি সেইটাকে একটা ছোট্ট শিশি বা ফায়ালের মধ্যে ভরে রাখে। এইভাবে একদিন 1000 মানুষের ইচ্ছে শক্তি অনেকটা বড় একটা বলতে পারো ফায়াল বা জার বা কাঁচের গ্লোব, তার মধ্যে একদিন ভরা হলো। সবটা মিলিয়ে এবার সত্যি সত্যি তাদের আকাশে উড়ান দেওয়ার পালা। তারা 3 জন, বাল্টাজার, ব্লিমুন্ডা এবং এই পাদ্রি বার্তলমিউ, তারা 3 জন সত্যি সত্যি আকাশে পাড়ি দিলেন। তারা জানেন না কোথায় তারা যাবেন। বাল্টাজার, ব্লিমুন্ডা তাদের অত পড়াশোনা নেই, তারা গবেষণা করতে পারে না, তারাও জানে না যে এই আকাশযান করে তারা কত দূর যাবেন। ইনফ্যাক্ট পাদ্রি নিজেও জানেন না। বেশ কিছুক্ষণ আকাশে উড়বার পর তাদের মনে একটা ভয় হলো যে যদি কেউ দেখে ফেলে তাহলে মনে করবে এটা নিশ্চয়ই উইচক্রাফট, মানে মানুষ আকাশে উঠছে। আমাদের মনে রাখতে হবে এটা 18th সেঞ্চুরি একটা সময়, যেখানে এরোপ্লেনের আইডিয়া তখনও আসেনি। অর্থাৎ মানুষ আকাশে উঠছে, এটা সেই সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে ইটস এ কাইন্ড অফ আ উইচক্রাফট, কারণ এটা সম্ভবই ছিল না, মানুষ ভাবতেই পারেনি। এবার তাদের ল্যান্ড করবার পালা। আকাশে বেশ কিছুটা উড়বার পর তাদের মাটিতে নামতে হবে, কিন্তু মাটিতে নামাটা তাদের পক্ষে অতটা সহজ ছিল না। সে হাওয়ার যানটা কিছুটা উঠতে উঠতে কিছুটা তাদের নিয়ন্ত্রণে থেকে বা কিছুটা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে একটা ধরা যাক জঙ্গল মতো জায়গায়, পাহাড়ের কোলে, সেখানে এসে আছড়ে পড়ে। পাদ্রি বুঝতে পারেন তাকে এবার এখান থেকে পালাতে হবে, কারণ তিনি যে কাজটি করেছেন তার মনে ভয় হয় যদি সেটা কেউ দেখে ফেলে তাহলে তার শাস্তি হবে। তো সেই পুরোহিত সেই যন্ত্রটিকে সেখানে ফেলে সেখান থেকে পালিয়ে যান। তিনি চলে যান স্পেনে। তারপর তার আর কোনো খবর পাওয়া যায় না। অনেকটা পরে উপন্যাস যখন এগোবে আমরা জানতে পারবো স্পেনে গিয়ে তার মৃত্যু হয়। বাল্টাজার আর ব্লিমুন্ডা তারা এবার কি করবে? তারা ওই 50,000 শ্রমিক যারা চার্চ, মানে রাজার হয়ে সেই চার্চ বা কনভেন্ট বানাচ্ছে, তারা সেই শ্রমিক দলের মধ্যে যোগ দেয়। কিন্তু সেখান থেকে বাল্টাজার পালিয়ে যায়, তাকে সে পালিয়ে যেতে বাধ্য হয়। ঘটনা আমাদের এমনভাবে এগোবে যেখান থেকে বাল্টাজার পালিয়ে যেতে বাধ্য হবে। ব্লিমুন্ডা তারপর বাল্টাজারকে খোঁজ করে, সে খুঁজতে থাকে যে কোথায় বাল্টাজার গেল। এভাবে 1 বছর 2 বছর হতে হতে 9টা বছর পার হয়ে যায়। ব্লিমুন্ডা বাল্টাজারের কোনো খোঁজ পায়নি আর। উপন্যাসের মধ্যে এগোতে থাকে এবং আমরা এরপর আস্তে আস্তে ঘটনার শেষে এসে পৌঁছাই। একদিন খবর আসে আরও একবার সেই রকম অটো ডাফা বা সেই একই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে আরও বেশ কয়েকজনকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে, কারণ তারা নাকি একই রকমভাবে কালা জাদু বা উইচক্রাফট বা জুডাইজম প্র্যাকটিস করেছে। আরও একবার ব্লিমুন্ডা সেখানে গিয়ে দাঁড়ায়। উপন্যাসের শুরুতে এরকমই একটি অনুষ্ঠানে ব্লিমুন্ডা দূর থেকে দেখেছিল তার মায়ের গায়ে আগুন দেওয়া হচ্ছে। এবার সে দেখছে এই যে এতগুলো মানুষকে দাঁড় করানো হয়েছে, শেষে যে দাঁড়িয়ে আছে ব্লিমুন্ডা, তাকে দেখে চেনা চেনা মনে হলো। ব্লিমুন্ডা দূর থেকে দেখছে সে মানুষটার একটা হাত নেই, সেখানে একটা লোহার রড। তার চিনতে ভুল হয় না যে এই 9 বছরে বাল্টাজারের অনেক চেহারার অনেকটা পরিবর্তন হয়ে গেলেও সে বুঝতে পারে শেষে যে মানুষটি দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, বাল্টাজার। ব্লিমুন্ডা দূর থেকে দেখতে পাচ্ছে যে বাল্টাজার সেও দাঁড়িয়ে আছে, তার গায়ে জ্যান্ত, তাকে আগুনে তাকে জ্যান্ত পোড়ানো হবে। শেষের এবার যেটা ঘটছে সেই জায়গাটা, যে কারণে আমি এক্সাইটেড, সারামাগো শুধুমাত্র এই শেষের যে প্যারাগ্রাফটা তিনি লিখছেন তার মাধ্যমে তিনি শুধু উপন্যাসের যে কাঠামো তার মধ্যেই আটকে থাকছেন তা নয়। এই উপন্যাসটি সম্ভবত পৃথিবীর যে স্পেস সেটা ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে মহাশূন্যে, কল্পনার এমন এক জগতে
যে জগৎটার জানবার পর শুধু আমাদের চুপ করে অবাক হয়ে বসে থাকতে হয়। তিনি শেষে কিভাবে লিখছেন, সেই যে ব্লিমুন্ডার যে মানুষের ভিতরটা দেখতে পারত, জানতে পারত যে তার কতটা প্রাণশক্তি আছে, সে দেখতে পাচ্ছে বাল্টাজার তখনও বেঁচে থাকতে চায়, সে মরতে চায় না। আমরা কেউই তো এভাবে মরতে চাই না। সে বাল্টাজারের প্রাণ শক্তিটা নিজের কাছে নিয়ে নিচ্ছে, কারণ সোল সেটা ভগবানের কাছে যাবে, কিন্তু ব্লিমুন্ডা তার যে ভালোবাসার মানুষ, যার সঙ্গে সে সারা জীবনটা কাটালো, তার সেই প্রাণ শক্তিটুকু নিজের কাছে নিয়ে নিচ্ছে। সে আর সেটা কিন্তু ফেরত দিচ্ছে না কাউকে, কারণ সে বলছে যে এই প্রাণ শক্তিটুকু, এইটুকু ঈশ্বরেরও নয়, এটা আকাশেরও নয়, মাটিরও নয়, এটুকু শুধু আমার নিজের। উপন্যাসটা এখানে গিয়ে শেষ হচ্ছে। আমি লোভ সামলাতে পারছি না, আমি অনেকগুলো জায়গা খুব আন্ডারলাইন করে রেখেছিলাম, কারণ আমি একটু বই মার্ক করে নোংরা করে পড়ি। তো শেষ প্যারাগ্রাফটুকু বলি আমি, যেটা আমি বললাম, যেটা যেভাবে সারামাগো লিখছেন। 11 people have been sentenced. The stake is already ablaze and the faces of the victims are barely distinguishable. The last man to be burned has his left hand missing. শেষ মানুষটা ব্লিমুন্ডা দেখছে, তার বাঁ হাতটা কাটা। এটা হচ্ছে বাল্টাজার। Perhaps because of his blackened beard, a miraculous transformation caused by the suit, he looks much younger. And there is a dark cloud in the center of his body. ব্লিমুন্ডা দেখছে যে বাল্টাজারের শরীরের মাঝখানে একটা কালো মেঘ জমে আছে। Then ব্লিমুন্ডা said, "Come." ব্লিমুন্ডা সেই তার শরীরের ভিতরের যে মেঘ, যেটা তার ইচ্ছা শক্তি, তাকে ব্লিমুন্ডা ডেকে নিচ্ছে, এসো আমার কাছে। যেভাবে ঈশ্বর বা জিসাস যেভাবে তার ভক্তদের ডেকেছেন যে এসো আমার কাছে, অ্যাজ ইফ ব্লিমুন্ডা এখানে একটা ঈশ্বরের চরিত্রে পরিণত হচ্ছে। সে বাল্টাজারের ভিতরের যে প্রাণশক্তি, তাকে বলছে এসো আমার কাছে। The will of Baltazar Setosoes broke free from his body. ব্লিমুন্ডার ডাকে সাড়া দিয়ে বাল্টাজারের যে মানুষের চেহারা, শরীর, টর্সো, সেটা রয়ে গেল, কিন্তু তার ইচ্ছে শক্তি, প্রাণ শক্তি, সেটা মেঘের মতো উড়ে আসলো, তার শরীর থেকে বেরিয়ে আসলো। The will of Baltazar Setosoes, আরেকবার বলছি, broke free from his body, last line, but did not ascend to the stars. সেটা আকাশে এই মহাজাগতিক যে নক্ষত্র, যে জগৎ থেকে আমাদের সৃষ্টি, সেই জগতে কিন্তু মিশল না। For it belonged to the earth and to ব্লিমুন্ডা, কারণ এই ইচ্ছে শক্তিটার, এই প্রাণটুকু একমাত্র ব্লিমুন্ডার। এটা ব্লিমুন্ডা তার কাছে রেখে দিল। সত্যি কথা বলতে এটা পড়ার পর আমার গায়ে খুব কাঁটা দিয়েছিল, কারণ সারামাগোর প্রত্যেকটি উপন্যাসই তাই। সারামাগো যেটা বললাম, শুরু করেছিলাম একটা বই নিয়ে, তারপরে ডেথ অ্যাট দ্য ইন্টারভালস, তারপরে পরপর 5-6টা আমার পড়া হয়ে গেছে। আমি চেষ্টা করব যদি সম্ভব হয় সবকটি বই নিয়ে আলোচনা করার। আরেকবার দেখিনি বইটা, বাল্টাজার অ্যান্ড ব্লিমুন্ডা। এই বইটি অ্যামাজনে অ্যাভেলেবেল, দাম একটু ওঠানামা করে। তো তোমরা যারা বই পড়তে ভালোবাসো, আশা করব অবশ্যই বইটি পড়বে। আজকের আলোচনা এখানেই শেষ করি। জানিও তোমরা কেমন লাগছে, তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবে। আর যদি মনে হয় আমার এই একাডেমিক চ্যানেলটি তোমাদের ভালো লাগছে, তাহলে একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ, ভালো থেকো সকলে।